বাংলাদেশ গ্রাম থিয়েটার ৩০ বছর এবং অতঃপরের পৌঁছানোর আগে এই প্রবন্ধটা পড়বার শোনবার আগে আমার ধারণা ছিল সম্পূর্ণ অন্যরকম, যে আমরা ভারত এবং বিশেষত পশ্চিমবঙ্গে এরকম নাট্য দলের, সাংস্কৃতিক বিভিন্ন দলের কোনো সংগঠিত সংগঠন নাই। উদ্যোগ নিয়েছি, আমরা করে উঠতে পারিনি। সমস্ত বিভিন্ন দলের ভেতরকার অন্তর্গত বিচ্ছিন্নতার মনোভাবের কারণে আমাদের কোনো ফেডারেশন নাই নাট্য দলের, এবং গ্রাম থিয়েটারের তো প্রশ্নই নাই। সেক্ষেত্রে আমার গর্ব ছিল যে বাংলাদেশে গ্রাম থিয়েটার একটা 264টা দল তারা সদস্যভুক্ত হয়েছে, তারা কাজ করছে। এটা আমার কাছে যথেষ্ট গর্বের, একটা ভালোবাসার, এবং সেই ভালোবাসার মূলে স্বভাবতই যে নাট্য ভাবনা যেখান থেকে জারিত হয়েছিল, সেই সেলিম আল দীন ছিলেন অকালে, তার নাট্য ভাবনার ভেতরে তিনি নাটক লিখেছেন যে ন্যারেটিভ স্টাইলে, এবং তাকে যেভাবে উপস্থাপিত করা হয়েছে নাসিরউদ্দিন ইউসুফ ঢাকা থিয়েটারের পক্ষ থেকে, এবং তারপর ধীরে ধীরে বাইরেও কিছু কিছু দল করতে আরম্ভ করলো, এবং সেই প্রযোজনাগুলোর ভেতরেও যথেষ্ট সেই নাট্য ভাষা একটা অন্য স্তরে আমাদের নিয়ে। তো সেই জায়গায় বিশ্বাস থেকে আজকে এই প্রবন্ধ শুনবার আমার মনে হচ্ছে সমস্যাটা হচ্ছে আর্থসামাজিক রাজনৈতিক যে কাঠামো দেশ জুড়ে চলছে, 70-এর আগে একরকম, 70-এর পর একরকম, 70 পার হয়ে 80-র দশকে এসে একরকম। অর্থাৎ এই যে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামোর ভেতরে দাঁড়িয়ে কাজ করা সত্যিই খুব কঠিন। সেইটা একটা স্তর পর্যন্ত করা যায়, তারপরে বাকিটা হয় না। এটা তো ঘটনা যে তালুকনগর যে আজহার বয়াতি মাঘী মেলা যেটা হয়েছিল, এবং কতগুলো আমাদের রাজ্যেও আছে এবং ভারতের বিভিন্ন প্রান্তে আছে, সব আদিবাসী সমাজের ভেতরে আছে মেলা কেন্দ্রিক সংস্কৃতি চর্চা। তা সেই ক্ষেত্রে যে সমস্ত মেলা ঐতিহ্যবাহী 100 বছর 150 বছর ধরে চলছে, সেই পর্যায়ে 30 বছরের যে মেলা চালু হলো, সে মেলা কেন টিকে থাকলো না? তার কারণ অর্থনৈতিক, তার কারণ রাজনৈতিক বাধা বিপত্তি। এই সমস্যা মোকাবিলার ক্ষেত্রে যে সংগঠনগুলো পেরেছে, তারা নিঃসন্দেহে এই গ্রাম থিয়েটারকে বাঁচিয়ে রেখেছেন, এবং তার ভেতরে নেতৃত্ব রয়েছেন, এবং নিচুতলা সংগঠনের যারা সদস্যবৃন্দ তারাও রয়েছেন। তা সেক্ষেত্রে আমরা গ্রামীণ নাট্যচর্চা ভেতরে আধুনিক প্রযুক্তি ঢুকে পড়বে তো, যে আইটির জগৎ সারা বিশ্বকে গ্রাস করেছে। ওই সামান্য মোবাইল থেকে শুরু করে একেবারে যে ছোট্ট একটা পানের দোকান চালায়, তার ভেতরে ছোট্ট একটা টিভি চালিয়ে সে উপভোগ করছে। বিদ্যুৎ অনেক জায়গায় গেছে, অনেক জায়গায় যায়নি। জল অনেক জায়গায় গেছে, অনেক জায়গায় যায়নি। সেই অবস্থার ভেতর থেকেও গ্রামের মানুষের যে সামাজিক পরিবর্তন এবং যে কমিউনিস্ট আদর্শের কথা এখানে প্রবন্ধের ভেতরে বলা হয়েছে, এবং আমাদের যারা সংগঠন এই যেটা নাসিরউদ্দিন ইউসুফ বললেন, যে আমাদের গ্রাম থিয়েটার পত্রিকার এক বড় ভোক্তা সংখ্যা হচ্ছে যারা বামপন্থী, বাংলাদেশের বামপন্থী যারা। তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু পারিনি। গ্রামীণ মানুষকে যে সামান্য তার বাঁচবার, তার নিজস্ব ভাবনা চিন্তা জগৎকে আলোড়িত করে আরো অন্যের ভেতরে সঞ্চারিত করার যে আবেগ, সে আবেগটাকে জিয়ে রাখবো, এই ভাবনা থেকেই তো শুরু করেছিলেন সেলিম ভাই এবং তার সঙ্গে আপনারা সকলে। তা সেই জায়গাকে টিকে রাখার যে তালিকাটা, যেমন এখানে ঘোষণা আছে কি কি করব, ঠিক তেমনি এই 264টা দলের ভেতরে যে দলগুলো পজিটিভ কাজ করছে, এখনো করছে, তার একটা বিবরণ কিন্তু রাখা দরকার। এবং সেই দলগুলো যে টিকে আছে এবং সক্রিয় রয়েছে এবং সঠিক আদর্শে তারা কাজটা করছে নানান প্রতিবন্ধকতার ভেতরেও, সেই চিত্রটাও কিন্তু আমি প্রবন্ধকারকে বলবো যে সেইটা অবশ্যই এর সঙ্গে সংযুক্ত করা দরকার। করলে পরে অন্তত যেখানে এই প্রবন্ধটা পড়বার পর একটা জায়গায় সে মনে হবে সত্যি তো হতাশ হয়ে গেলাম, পারলাম না। আমার নিজের একটা ব্যক্তিগত অনুভূতি শুধু বলি, আমি রাজবংশীদের নিয়ে প্রায় 1 দশক ধরে কাজ করেছিলাম উত্তর বাংলায় গিয়ে। তা আমার পার্টি সংগঠন থেকে, গণসংগঠন থেকে কলকাতা বললো, তাহলে তুমি ওখানেই থাকো আর এখানে কলকাতায় এসো না।
আবার উল্টো দিকে স্থানীয়ভাবে চাপ হলো যে রাজবংশী শিল্পীরা সব থেকে ভালো কাজ করতেন, তারা তাদের ভাষায় তারা সেই যে ধামগান যে বা রং পাঁচাল এবং মান পাঁচাল দুটো পর্যায়ে তারা নাটক করতেন, ঠিক এই একই পদ্ধতিতে। সবাই মাঝখানটা থাকবে, চারধারে দর্শক বসবে এবং সেইখানে তারা নাটকটা করবে তৎকালিক। এই যে প্রক্রিয়াটা ছিল সেটাকে টিকিয়ে রাখা গেল না। তার কারণ যারা প্রধান শিল্পী তাদের বলা হলো যেহেতু তুমি রাজবংশী ভাষায় কথা বলো, সুতরাং পার্টির আদর্শের কথাগুলো তোমাকে বলবার জন্য বেশি সময় দিতে হবে রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে, এবং সেই কাজ করতে গিয়ে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। আবার উল্টো দিকে ওই এলাকার যে উত্তরাখণ্ড যে সমস্ত দাবি দেওয়া যারা মানে পশ্চিমবঙ্গকে টুকরো করার চক্রান্তে যুক্ত ছিল, তারা সেই দিকে লিপ্ত হয়ে গেল। আমার ধামগান বন্ধ হয়ে গেল। এটা প্রায় 10 বছরের অভিজ্ঞতা। নাহলে প্রায় 300 দল ছিল বিভিন্ন গ্রামে গ্রামে, এবং কলকাতার তরুণ অপেরার যাত্রা গেছে, যাত্রায় দর্শক হচ্ছে না, ধামের আয়োজন করা হচ্ছে, সেখানে গিয়ে দর্শক চলে যাচ্ছে। তা ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে অর্থনৈতিক সমস্যা দূরীকরণের জন্য কেন্দ্রীয় কমিটি যে গ্রামীণ ব্যাংক এর ভাবনা ভেবেছিলেন, সেটা যদি সত্যি ভাবা যেত তাহলে হয়তো এগোনো যেত। আমি কল্যাণী শহরে এই লোকনাট্য এবং গণনাট্যের যে মেলা, যেটা আমাদের বহরমপুরে চলছে দীর্ঘ প্রায় 3 দশক ধরে, যথেষ্ট সাবলীল ভাবে চলছে। আমার কল্যাণীতে আমি 3 বছর চালিয়ে তারপরে বন্ধ হয়ে গেল অর্থনৈতিক কারণে, এত ধার দেনায়। তা সেই জায়গায় পজিটিভ অংশটা, এইটা আমি প্রবন্ধকারকে বলবো যে সেইটা এর সঙ্গে যুক্ত করুন, কারণ গ্রাম থিয়েটারের পত্রিকা তো এটা অন্তর্ভুক্ত হবেই। এবং সঙ্গে সঙ্গে আমরা যারা রয়েছি এখানে, যারা রয়েছেন সবাই বিশিষ্ট দায়িত্ববান শিল্পী, এবং গ্রাম থিয়েটারের যে আদর্শ, যে লোক আঙ্গিক আশ্রিত যে নাট্যচর্চা, যে নাট্যভাষা, সেই নাট্যভাষাকে কিভাবে নিয়ে যাব, সেই স্তরে নিয়ে যাওয়াটা খুব জরুরি। এই কথা বলে আমি আজকের এই সেমিনারের যে মূল বিষয় তাকেও বলছি আত্মসমালোচনা দরকার, কিন্তু বড় কষ্টকর। আত্মসমালোচনার ভেতরে যে দিকগুলো ফুটে উঠছে ভাবলে একটা হতাশা এসে আক্রমণ করছে, যে তাহলে এইটাই আমাদের চিত্র। আমি কিন্তু গর্ব করতাম যে বাংলাদেশের গ্রুপ থিয়েটার ফেডারেশন 300-র উপরে দল, আমাদের তো পশ্চিমবঙ্গে 1000-এর উপরে দল আছে, কলকাতা শহরেই আশেপাশে প্রায় 100-3 দল। তা সেখানে আমাদের কোনো ফেডারেল বডি নেই, আর সেটা বাংলাদেশে আছে এবং দীর্ঘকাল ধরে চলছে। ঠিক সেই রকম আমার গ্রাম থিয়েটারও বেঁচে আছে এবং বেঁচে থাকবে, এই আশা রেখে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নৃপেন্দ্র সাহা। আসলে আমরা একেবারেই হতাশ নই। এটা একটা অধ্যাপক লুৎফর রহমানের উপস্থাপিত বক্তব্য, এটার সাথে ভিন্ন মতামত থাকবে, ভিন্ন সত্য আছে। হ্যাঁ, বিভিন্ন সত্য পাশাপাশি থাকে, তো একটা সত্যকে শুধুমাত্র প্রকাশিত হয়েছে, অন্য সত্যগুলো হয়তো এখনো প্রকাশিত হয়নি। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এরকম 14টি সেমিনার হবে। 14টি সেমিনারে নানাভাবে নানা প্রসঙ্গ গ্রাম থিয়েটারের সাফল্য ব্যর্থতা নিয়ে আসবে। সুতরাং আমার মনে হয় না যে আপনি যে আশা নিয়ে গ্রাম থিয়েটারের সাথে দীর্ঘ সময় আপনিও ঘুরছেন, আমাদের বিভিন্ন সংগঠনে আপনি যান, সেটার কোন রকম স্বপ্ন ভঙ্গ হবে বলে মনে করি না। কারণ আরেকজন আরেক রকম ভাবে দেখছে গ্রাম থিয়েটারকে, সেটাও আমরা উপস্থাপন করব। ইতিমধ্যে আর যদি কারো, চঞ্চল আমাদের দারিয়াপুর থিয়েটার, আর তাছাড়া হচ্ছে আমাদের বেগম রোকেয়া অঞ্চলের সমন্বয়ক। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রবন্ধকার, শ্রদ্ধেয় আমার নাট্য গুরুজন এবং সহকর্মী বৃন্দ, সবাইকে আরক্তিম শুভেচ্ছা বাংলাদেশ গ্রাম থিয়েটারের বেগম রোকেয়া অঞ্চলের পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে। আমি আজকের এই গ্রাম থিয়েটারের 30 বছর পরের আমাদের যে উৎসবের প্রথম দিনের সেমিনারের প্রবন্ধটি যেটি স্যার উপস্থাপন করেছেন, প্রথমত তাকে ধন্যবাদ দিয়েই আমি দুটি জায়গায় ভিন্ন মত পোষণ করি। আমি একেবারে, যেহেতু আমি একটা অঞ্চলে কাজ করি, গ্রাম থিয়েটারের অনেক ব্যর্থতা আছে, অনেক হতাশা আছে, কিন্তু গৌরবের জায়গাগুলো, অহংকারের জায়গাগুলো কম নেই। আমরা
আমরা যখন আমার অঞ্চল যদি আমি বলি, আমার অঞ্চলের সংগঠনগুলো বেশিরভাগগুলোই সক্রিয়। সেক্ষেত্রে দুটো একটি সংগঠনের সমস্যা থাকেই, আমরা চেষ্টাও করি। তবে ডক্টর লুৎফর রহমানের বেশিরভাগ সমালোচনার সাথে আমি একমত হলেও 9 পাতার একটি জায়গায় আমি দৃষ্টি আকর্ষণ করি স্যার লিখেছেন যে না হলে মৌলবাদী সংগঠনের প্রশিক্ষণে রক কাটাকাটিতে দক্ষ হয়ে উঠছে। এটি স্যারকে আমি বাদ দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করি। আমার জানা মতে, এখানে আমার সম্মানীয় সভাপতি আছেন, আমি জানি না কোনো গ্রাম থিয়েটার কর্মী বা কোনো থিয়েটার কর্মী বা কোনো সাংস্কৃতিক কর্মী কখনো রক কাটাকাটি দলে গেছেন, এটি আমার জানা নেই। এই তথ্যটি যদি সঠিক হয় আমার, তাহলে আমি স্যারকে অনুরোধ করবো আজকের প্রবন্ধ থেকে এই লাইনটিকে সরিয়ে দেওয়ার জন্য। এবং আরেকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের সংগঠনগুলোতে, ইউনিটগুলোতে সমস্যা আছেই, আর্থিক, সামাজিক, রাজনৈতিক তো আছেই, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে আদর্শিক জায়গাটাতেও ঢাকা থিয়েটারেরও ঘাটতি আছে। ঢাকা থিয়েটারে যখন আমরা বসি বা আমরা কথা বলি, তখন আমাদের মনে হয়েছে ঢাকা থিয়েটারের ভিতরে দুটি অংশ। একটি হলো যারা গ্রাম থিয়েটার করেন, আর একদল আছেন গ্রাম থিয়েটারকে পছন্দ করেন না। এটি আমি একেবারে কিশোর বয়স থেকে আমি গ্রাম থিয়েটার সাথে জড়িত, সেই 87-88 সাল থেকে আমি সক্রিয়ভাবে জড়িত। আমি এটি প্রথম থেকে খেয়াল করেছি এবং আমি বিভিন্ন সময়ে বাচ্চাকে একা পেলে এটি বলতাম যে বাচ্চা এটি আমার খারাপ লাগে। বাচ্চা হয়তো মজা করতেন আমাকে এটির জন্য। আজকের প্রবন্ধকারকে অনুরোধ করবো যে ইউনিটগুলোর সমালোচনা যেমন এসেছে, কথা এসেছে, এটি আমরা যেমন মেনে নিচ্ছি, ঢাকা থিয়েটারের আমার মনে হয় যে ঢাকা থিয়েটার যা মাতৃতুল্য আমাদের গ্রাম থিয়েটারের, তাদের মনে হয় যে তাদের কর্মীদেরও এটি বোধগম্য হওয়া দরকার যে গ্রাম থিয়েটারটা আসলে সবাই করা যায় কিনা, এবং না করা গেলে তিনি কেন গ্রাম থিয়েটার করবেন। আমরা এমনও দেখেছি ঢাকা থিয়েটারের লোগোটি হয় আলাদা। আমাদের এটি সংবিধান বহির্ভূত। আমি জানি না যে লন্ডনে বাচ্চা শো করতে গেলেন, তার যে প্রসপেক্টাসটা ছিল, সুভেনিয়ারটা ছিল, সেখানেও আলাদা লোগো, আমাদের লোগোটাকে একটু বিকৃত করে, একটু সংস্করণ করে প্রকাশ করা হয়। এটিতে আমাদের আপত্তি আছে। আমি গ্রাম থিয়েটারের একদম মাঠ পর্যায়ের একজন কর্মী হিসেবে এটার আপত্তি করি। সেই সাথে শুধু ঢাকা থিয়েটার না, আমাদের লুৎফর স্যারও তথ্য গবেষণা সম্পাদক। মানে ব্যক্তিগত আক্রমণ করছি না স্যার, ক্ষমা করবেন, যে আসলে আপনাকে ডেকেও অনেক সময় আমরা পাইনি। মানে আমার অঞ্চলে আমি বলছি যে আপনারা যদি সবাই সব জায়গাটাতে, শুধু একটি স্লোগানের দরকার হলেও বাচ্চা ভাইকে বলতে হয়, একটি ডিজাইন করতে গেলে, গেঞ্জি করতে গেলে বাচ্চা ভাইকে বলতে হয়। বাচ্চা ভাই হয়তো বলে যে অমুককে বলে, বলছিলাম বাচ্চা ভাই বলছেন আপনার কথা। এই জায়গাগুলোতে আসলে আমরা স্ব জায়গাগুলোতে দায়িত্ববান হলে মনে হয় ভালো হবে। আর আমার সব মিলে যে কথাটি, প্রবন্ধটি নিঃসন্দেহে আমাদের জন্য, আমাকে এটি দিক নির্দেশনা দেবে, আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে, আমার সংগঠনগুলোকে দিক নির্দেশনা দিতে এটি সহায়তা করবে। স্যারকে ধন্যবাদ আমাকে কথা বলবার দেওয়ার জন্য, সবাইকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। যেই বলবেন একটু নামটা বলে বলতে হবে। এখন আমি আহ্বান জানাচ্ছি কে একটু নিজের থেকে এগিয়ে আসতে হবে, কার কেমন লেগেছে, একমত দ্বিমত যাই করেন না কেন। আমি মোহাম্মদ কামরুল হাসান খান, তালুকনগর থিয়েটার। আমি আসলে নতুন করে তেমন কিছু বলতে চাই না। 30 বছর পূর্তি উপলক্ষে সভাপতি মহোদয় একটা চিঠি দিয়েছিলেন যে গ্রাম থিয়েটারের অভিজ্ঞতা, আমাদের কি সম্ভাবনা এবং ঐতিহ্য এবং ভবিষ্যতে কি দেখতে চাই, সেটার একটা জবাব আমি দিয়েছিলাম। তো আমার মনে হলো যে লুৎফর রহমানের যে প্রবন্ধ, সেখানের সাথে আমার অনেক বিষয়ই মিলে গেছে। তো ভবিষ্যতে আমাদের সঠিক পথে এগুতে হলে শুধু আত্মসমালোচনা করলে হবে না, আমাদের লক্ষ্যটা স্থির করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আর কে বলবেন একটু হাত তুলে ভালো হয়। আমি টিপু, আমিরুল ইসলাম টিপু, ঢাকা থিয়েটার।
গ্রাম থিয়েটারের প্রথম দিকের কর্মী। শুধু গ্রাম থিয়েটারের প্রথম দিককার আমরা যে কয়জনে বাচ্চু ভাই আর সেলিম আলদিন স্যারের সাথে ছিলাম তার একজন। গ্রাম থিয়েটার পত্রিকাটা প্রথম থেকে আমি সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করছি, বাচ্চু ভাই সম্পাদক। তো যাই হোক, 1981 সনে এই সংগঠনের শুরু। প্রথম তালুকনগর থিয়েটারে সয়ফুল মুলক বদিউজ্জামানের নাটক গিয়েছিলাম আমরা 11 জন, সেই দলেও আমি ছিলাম। পরবর্তী সময়ে দীর্ঘদিন এই দলের সাথেই ছিলাম, এখনো আছি নামে। এখন যদিও আমি সময় দিতে পারি না ব্যক্তিগত সমস্যার কারণে, কাজের কারণে। তো যাই হোক, লেবু ভাই যে লেখাটা লিখছেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ আমাদের জন্য। আমরা যেটা চেয়েছিলাম বা আমাদের এই যে উদ্দেশ্য ছিল, আমরা সেলিম আলদিন স্যারের খুব কাছে ছিলাম। আফসার ভাই আমার বন্ধু মানুষ, উনি খুব বেশি ছিলেন সেলিম ভাইয়ের সাথে, লেবু ভাই ছিলেন। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, উনি জাহাঙ্গীরনগরে ছিলেন। তো যাই হোক, মূল বিষয়টা হলো যে গ্রাম থিয়েটারের যে চাওয়া এবং পাওয়া এবং অপূর্ণতা, এখানে অনেকগুলো জিনিস কাজ করে। একটা হলো যখন গ্রাম থিয়েটারের শুরুটা হয়েছে তখন আমাদের দেশে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, সরকারটা ছিল সামরিক স্বৈরতান্ত্রিক সরকার। এবং সামরিক স্বৈরতন্ত্র সরকারের সময় আমরা দেখেছি যে বিভিন্ন দলের যারা সংস্কৃতি মনা তারা এসে গ্রাম থিয়েটারে কাজ শুরু করছেন। এবং একই সময়ে যখন এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে যখন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ মসৃণ হয়, শুরু হয়, তখন থেকে এই সংস্কৃতি কর্মীরা যার যার দলে বিভক্ত হয়ে যান। এবং আমাদের গ্রাম থিয়েটারের কর্মী সংখ্যা এবং রাজনৈতিকভাবে যারা এই গ্রাম থিয়েটার সংগঠনের সাথে এসে নিজের রাজনৈতিক পরিচয় উজ্জ্বল রেখে দলের সাথে নাট্যকর্মী হিসেবে কাজ করছেন, তারা আবার ওখানে চলে গেছেন। এবং এটা আমি এক সময়ে অনেক গ্রাম থিয়েটার ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, যেমন বারহাট্টা থিয়েটার, ময়মনসিংহের নেত্রকোনা বারহাট্টা, এখানে উল্লেখ আছে হোসেনপুর থিয়েটার। হোসেনপুর থিয়েটারে আমাদের একজন কর্মী ছিল বাড়ি, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই সংগঠনটা খুব নামকরা একটা সংগঠন ছিল আমাদের, যে সংগঠনটা এখন নাই বললেই চলে। এটা বাড়ির কিছু ব্যক্তিগত সমস্যার কারণেও হয়েছিল। যাই হোক, এরকম অনেক থিয়েটার নাই। আমি বরিশাল থিয়েটারে দেখেছি, স্বরূপকাঠি থিয়েটার আছে এখনো, শহীদ সাহেব চালাচ্ছেন। বরগুনা থিয়েটার দেখছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরা এখানে ভিড় করতেন। এবং তারা যখনই, তাদের তো উদ্দেশ্যটা থাকে একটা পাওয়ার, রাজনৈতিকভাবে অর্থনৈতিক একটা উদ্দেশ্য থাকে, বিভিন্ন সামাজিকভাবে ক্ষমতার একটা দাপট দেখানোর উদ্দেশ্য থাকে। থিয়েটারে এটি সম্ভব হয় না, যার জন্য এখনো আমাদের বরগুনা থিয়েটার টিকে আছে, কিন্তু থিয়েটার যে উদ্দেশ্য নিয়ে করা, নাটক করতে পারতেছে না ওরা। আমাদের এখানে উল্লেখ আছে যে কিছু নাটক, নির্দিষ্ট নাটকের বাইরেও এরা নাটক করে। এই বাইরের নাটক করতে গিয়ে এরা অনেক সময়ই দল থেকে, মানে আমাদের গ্রাম থিয়েটারের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়। যেমন পায়ের আওয়াজ পাওয়া যায়, এই নাটকও আমাদের গ্রাম থিয়েটারের কর্মীরা করে। খেপা পাগলার পাঁচাল ইত্যাদি অনেক ধরনের নাটক করে। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে গ্রাম থিয়েটার নিয়ে হতাশ নই। এটা এক একটা সময় আসে, এরকম কাজের ভাটা পড়ে, আবার কাজ এক সময় শুরু হয়। আমরা যারা আজকের থেকে 30 বছর আগে যারা ছিলাম যুবক কিশোর, তারা এখন প্রৌঢ়, আমাদের সময় দেওয়াটাও যেরকম একটু কঠিন হয়ে গেছে, পরবর্তী প্রজন্মের কাছেও আমরা নিজেদেরকে ওইভাবে তুলে ধরতে পারি নাই। সেটার দুটো কারণ আছে। একটা হলো যে মিডিয়া, টেলিভিশন, তারপরে ইন্টারনেট, তারপরে এই মোবাইল ফোন, এটা একদমই গ্রামগঞ্জ পর্যন্ত চলে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশে 148টা সিনেমা হল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। যে সিনেমা হল ছিল এই দেশের সাধারণ মানুষের একটা কি বলে বিনোদনের প্রধান উৎস, সেখানে সিনেমা হলেই লোক যায় না। কোথায় যায়?
থিয়েটারে কেন যাবে? তারা ঘরে বসে ইন্টারনেট দেখে, মোবাইলে ছবি দেখে, মোবাইলে গান শুনে। কাজেই থিয়েটার এখন করতে হলে আগের মতো যাত্রায়ও কিন্তু এখন আর যাত্রা গান শুনতে যায় না, এখন যায় নাচ গান দেখতে। রাত্র 1টায় শুরু হয় যাত্রা গান, সকালে শেষ হয়, 2-3 ঘন্টার যাত্রা। আমরা ছোটবেলায় যাত্রা দেখছি সন্ধ্যা রাত্রে শুরু হয়েছে, সকালে সূর্য উঠে গেছে, তখনও যাত্রা শেষ হয় নাই। তো যাই হোক, এইসব কারণেই আমাদের এখন নতুন করে যদি ভাবতে হয় তাহলে আমাদের এই প্রযুক্তির বিষয়টাও মাথায় রাখতে হবে, মাথায় রেখেই আমাদেরকে আগাইতে হবে। আর একটা যেটা এখানে লেবু ভাই লিখছেন যে একটা গ্রাম থিয়েটারের মূল আদর্শ এবং উদ্দেশ্যটা ঠিক হয়নি। এইটা আসলে ঠিক ওইভাবে বলা যাবে না, আর আমি ঠিক এইভাবে বলতেও পারবো না। যেখানে সেলিম আলদিন গ্রাম থিয়েটার প্রথম নাট্যকর্মী লিখেছেন রফিক মাহমুদ। রফিক মাহমুদ কত কাজ করছেন আমি নিজে ওনার সাথে থেকে দেখেছি, কাজ করেছি ওনার সাথে। আজকে কিন্তু রফিক ভাইকেও যদি গ্রাম থিয়েটার জিজ্ঞাসা করা হয়, এই কনসেপ্টটি ওনার ভিতরে নেই। এই কনসেপ্টটি রফিক ভাই এখন আর ধারণ করেন না, আমার যেটা মনে হয়। ঠিক একই রকম আমাদের প্রথম দিকের একজন বিশিষ্ট নাট্যকার, এখন নাট্যকার বলা যাবে না, উনি মূলত আলোচক সমালোচক, শামীম সুলতান বা শামীম ভাই, আমাদের সাজেদুল্লাহ ওয়াল শামীম। ওনার একটা লেখা আপনাদের মনে আছে কিনা, গ্রাম থিয়েটার বিকল্প পাঠশালা নামে একটা পুস্তিকাই আমরা বের করেছিলাম। তো আসলে এই কাজগুলা আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই বলে আজকে আমাদের মধ্যে এই হতাশা। যদিও আমি ব্যক্তিগতভাবে হতাশ নই, কারণ আমি যখন থিয়েটার করা শুরু করছি ঢাকায় এসে, তখন যে ঢাকায় দলগুলো ছিল আজকে তার চেয়ে অনেক বেশি দল। আমরা যে কয়টা দল নিয়ে গ্রাম থিয়েটার শুরু করছিলাম, মেলা আমরা চালাইতে পারি নাই, মেলা আমাদের হাতছাড়াও হয়ে গেছে। কিন্তু এই অর্থনৈতিক একটা বিষয়, যেটা নিপেনদাও বলছেন যে অর্থনৈতিক বিষয়টা অনেক বড়। পৃথিবীর, আমার নামটা মনে নাই, একজনে বলছে যে পৃথিবীর সবচেয়ে বড় অসুখ হইল দরিদ্র। মানুষের দারিদ্র হইল সবচেয়ে বড় অসুখ। পকেটে টাকা না থাকলে কোনো কিছুই থাকে না। একটা সংগঠন চালাতে যে পরিমাণ অর্থ দরকার, সেই অর্থ আসার উৎস আমাদের নাই। যার জন্য আমাদের বিভিন্ন রকম, ওই যে একটু আগে উনি বললেন যে সবকিছুই বাচ্চু ভাই, তার কারণ হলো আমরা যা কিছু এইটা ছাপতে হইলো 200 টাকা দরকার, এই টাকাটা অ্যারেঞ্জমেন্ট করতে পারে একমাত্র বাচ্চু ভাই। এই জন্য সবাই বাচ্চু ভাইয়ের কথাই বলে। আসলে বিষয়টা এভাবেও দেখতে হবে যে আমরা নিজেরা কিছু করার চেষ্টা করি না, স্থানীয়ভাবে বা অন্য কোনো ভাবে যদি আমরা এই অর্থটার যোগান দিতে পারতাম, তাহলে কিন্তু আমরা বাচ্চু ভাইয়ের কাছে এইগুলোর জন্য মুখাপেক্ষি হতে হতো না। তো যাই হোক, আমি লেবু ভাইয়ের অনেক বিষয়ে একমত। তারপর উনি আর একটা কথা বলছেন যে রক কাটা সংগঠনের সাথে জড়িয়ে যায়। আসলে বিষয়টা পার্টিকুলার আমাদের গ্রাম থিয়েটারের ছেলেরা না, যে কোনো লোকই এটা অর্থের মোহে হোক বা যে কোনো কারণেই হোক এটা যায়। আমার পরিচিত একজন, বাচ্চু ভাইও চেনেন, এখানে অনেকেই চেনেন, এই যে পল্টনের কমিশনার ছিল আব্দুর রব। উনি ছাত্র জীবনে বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতেন, ব্যক্তিগত জীবনে একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা এবং এখন একজন জামাতের রোকন, এবং পুরানা পল্টনের কমিশনার ছিল। এটা বিভিন্ন কারণে হয়। এটার জন্য আপনি গ্রাম থিয়েটার কর্মীদেরই এখানে উল্লেখ করা হয় নাই যে এই কাজটা নাটক না করে আমি ওই দিকে যাব, ওখানে গেলে আমি পয়সা পাবো। এই বিষয়টা হয়তো লেবু ভাই বলতে চাইছেন, আমি জানি না, আমার মনে হয়েছে এটা পড়া বা শুই না যে এটা উনি বলতে চাইছেন যে আমার দলের ছেলেরাই যাচ্ছে না, হয়ে যাচ্ছে এরকম। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। টিপু কি নাম বলছিল না? টিপু আমাদের একেবারে প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন। 81 সালে সত্যি কথা যে আমরা একসাথে পারুলদের বাড়িতে মানে সালিমের শ্বশুর বাড়িতে অনেক ভালো মতো খেয়ে দিয়ে তারপরে সেখানে তালুক থিয়েটারে নাটক করেছিলাম। প্রথম নাটক ছিল সফল মুখ বদিউর জামাল। সেটি অত্যন্ত প্রশংসিত হয়েছিল। অন্যান্য কাজগুলো, গ্রামের লোকনাটকগুলো খুব ভালো ছিল।
ওইটাতে রাইসুল ইসলাম আসাদ অভিনয় করেছিল আমার মনে আছে। আরো অনেক তথ্য আছে আমাদের কাছে যারা আমরা গিয়েছিলাম যে কয়জন। এখন টিপু তারপরে প্রায় 2 দশক ধরে আমাদের কার্যক্রমের সাথে জড়িত না, ওর ব্যক্তিগত সংকটের কারণে পারেনি, জীবন সংগ্রামের কারণে। যাক, আবার যখন এসে কাজ মানে কথা বলছে সেটাই ভালো লাগছে। হ্যাঁ, আমি অমরচাঁদ মন্ডল, শহীদ মানিক অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী। আমি আজকের সেমিনারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচক, প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক লুৎফর রহমান লেবু, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যার যে বিষয়টা এখানে উপস্থাপন করছে, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সার্বিক বিষয় এখানে উঠে আসছে, সেখানে আমি মূল গুরুত্ব দিচ্ছি সংগঠনগুলোর অর্থনৈতিক যে বিষয়টা, সেটাই। আসলে গ্রামে যারা নাটক করে তাদের অর্থের উৎস খুবই কম। কর্মীরা দীর্ঘদিন আসলে যারা 25 বছর 30 বছর ধরে নাটক করে আসছে, তারা নিজেদের টাকা দিয়েই তারা নাটক করে আসছে। তাছাড়া এখন বর্তমানে যে স্যাটেলাইট যুগে নাটক করা আসলে খুব কষ্টের বিষয়, এবং ইনস্ট্রুমেন্ট বিভিন্ন বিষয়ে সবকিছুরই ভাড়ার সংখ্যা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে নাটক মঞ্চন করা আসলেই দুরূহ। আর আমাদের যদি একটু আয়ের উৎস থাকতো তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো, যে গ্রাম থিয়েটারগুলো তাহলে হয়তো কোনো থিয়েটারে হয়তো বিলুপ্ত হতো না, বা তাদের কার্যক্রম চলতে থাকতো। এখানে আমি প্রথম দিকে আমাদের শহীদ টিটি থিয়েটার প্রতিষ্ঠা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিমান স্যারের হাত ধরে, আফসার স্যার এবং লেবু স্যার এখানে আছেন, তাদের হাত ধরে। আমার এক সময় একটা নেশা, আমার ওই এলাকাটা জামাত ঘেঁষা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে। সেক্ষেত্রে আমার একটা নেশায় দাঁড়িয়ে গেছিল যে আমি সংগঠনগুলা প্রতিষ্ঠা, আমি মনে হয় যে 5-6টা সংগঠন করছি ওই সমসাময়িকে। একমাত্র লক্ষ্য ছিল সেলিমান স্যার আমাকে মাথায় একটা পোকা ধরে দিয়েছিলেন, এটা যেহেতু জামাত এলাকা, সেই ক্ষেত্রে এখানে সংগঠন প্রতিষ্ঠা করতে হবে, থিয়েটার প্রতিষ্ঠা করতে হবে। আমার এলাকাতে আমি যখন থিয়েটারের মিটিং যেদিন কল করেছি, সেদিনই জামাত শিবিরের একটা মিটিং ছিল আমার পাশেই, একই স্কুলে 2 জনের মিটিং ছিল। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার মিটিংটা সফল হয়েছে, জামাতের মিটিংটা সফল হয়নি। তারপরে থেকে আমাদের ওই গ্রামে জামাতের কোনো কার্যক্রম চলেনি, আমরা সেখানে আধিপত্য বিস্তার করেছি। এবং সেই অনুষ্ঠানের গোকুলনগর থিয়েটারের আফসার স্যার সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সেটা আমার মনে আছে। এবং আশেপাশে আমি এখনো আশাবাদী, আমাদের আসলে সংগঠনগুলো কর্মীরা যদি একটু অর্থনৈতিক সহযোগিতা পেত, তাহলে মনে হয় যে প্রতিটা সংগঠনই কাজ করত। সাভার অঞ্চলে কিছু সংগঠন আছে, তারা কাজ করে। এবং মানিকগঞ্জ শহীদ আপনার রফিক অঞ্চলেও কিছু কিছু সংগঠন কাজ করে, যেটা আমি অবশ্য যাই, সেখানে আরেকজন আছে আঞ্চলিক সমিতি, সে হয়তো যায় না। তো আমি সার্বিক বিষয়ে অর্থনৈতিক বিষয়টা আসলে একটু গুরুত্ব দিচ্ছি। আর আমি আজকের প্রবন্ধকার অধ্যাপক ডক্টর লুৎফর রহমান স্যারকে তার প্রবন্ধের জন্য আমি ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আর কেউ বলবেন? যে ধন্যবাদ। আজকের আমার নাম জলিল আকন্দ, সভাপতি ভুয়াপুর থিয়েটার। আমি স্যারের অনেক বিষয়ের প্রতি একমত পোষণ করছি, তবে স্যারের এই প্রবন্ধে আমার মনে হয় যে ইতিবাচক দিকগুলোর থেকে নেতিবাচক দিকগুলি বেশি উপস্থাপন করা হয়েছে। তো এই যে অনেকগুলো নেতিবাচক বিষয়ের মধ্যে গ্রামের থিয়েটারগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং গ্রামের সে আগের মতো নাটক হচ্ছে না, এক সময় যখন খুব রমরমা ভাব ছিল, সেইটার পিছনে আমার ব্যক্তিগত অভিমত যে আমাদের এই পাণ্ডুলিপি সমস্যা একটি বড় সমস্যা। যে আমরা যে সময়ে গ্রাম থিয়েটারে খুব সারা বাংলাদেশে খুব এইভাবে চলছিল,
অনেক নাটক হতো। তখন আমাদের সালাম সাকলাইন স্যারের কিছু নাটক, তারপরে আমাদের দুঃখজনক হলেও এখন উনি গ্রাম থিয়েটারের সাথে নেই, সুলতান মাহমুদ রাজ্জাকের, এবং আমাদের সেলিম স্যারের যে সহজ যে নাটকগুলা, যেগুলো ছোট ছোট নাটক ছিল, যেমন তার মধ্যে বাসন একটা, এরকম সহজ কোন স্ক্রিপ্ট ওই সময়ে নাটক লিখে আমাদের বিভিন্ন নাট্যকাররা কেন্দ্রে জমা দিতেন। ওগুলা যাচাই বাছাইয়ের পরে ইউনিটগুলাকে মঞ্চানোর জন্য অনুমতি দেওয়া হতো। সেই বিষয়টা বোধহয় বন্ধ হয়ে গেছে, যে কারণে আমাদের গ্রামের অনেক থিয়েটারে যারা নাটক করতে চায় কিন্তু ভালো নাটক পায় না, এবং বাজারের কেনা নাটক তো তারা করবেই না বা সেটা মনোমত হয় না। আসলে যেগুলা আমাদের পথনাটকগুলা, যেগুলো 1 ঘন্টার সহজে উপস্থাপন করা যায়, খুব জটিল কোনো বিষয় নাই, এগুলা থাকলে গ্রামে ওইরকম কোনো মানে নাই, অভিনেতা অভিনেত্রী নাই যারা এই শহর কেন্দ্রিক নাটকগুলা যেভাবে উপস্থাপন হয় সেইভাবে করতে পারে, বা তাদের মানটাও ওই রকম না। তা আমাদের এই মান উন্নয়ন করতে করতেই এক সময় হয়তো এরা ভালো নাটক করবে। যখন আমার সেই 200, 250, 300 সংগঠন নাটক করছে, তার মধ্যে হয়তো এখন 25টা যারা নগর কেন্দ্রিক নাটক করে, খুব ভালো মানের নাটক করে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক করে, কিন্তু সবগুলোই কিন্তু পারে নাই। এখন সেই সহজ স্ক্রিপ্ট গুলা যদি আমরা পাই এবং হাতের নাগালে যদি পাই, আমরা এর আগে অনেক সময় প্রস্তাব করেছিলাম যে আমাদের গ্রাম থিয়েটার একটা অফিস থাকুক, যেখানে কিছু স্ক্রিপ্ট বা বিভিন্ন আমাদের ঢাকা কেন্দ্রিক কোন নাট্যকারের নাটক যদি প্রিন্ট হয়ে থাকে, সেটা যদি সংগ্রহ থাকে, আমি ভুয়াপুর থেকে বা টাঙ্গাইল থেকে আসে যে আমি একটা নাটক করতেছি, সামনে একটা স্ক্রিপ্ট দেওয়া যায় কিনা, আমি দেখলাম 5টা নাটক নিয়ে পড়ে আমার গ্রুপ কোনটা সহজ হয়, কোনটা করলে ভালো হয়, আমি পাইলাম। এই জিনিসটা আমার মনে হয় যে স্ক্রিপ্ট সমস্যার কারণেও এখন অনেক নাটক মানে করতে পারছে না, অনেক সংগঠন বন্ধ হয়ে যাচ্ছে। আর অর্থনীতির দিকটা তো অবশ্যই আছে। আর আমাদের একটা নিজস্ব অফিস থাকলে বা যেখানে তো বসা যায়, কিছু কাগজপত্র থাকে, নাটক থাকে, পাণ্ডুলিপি থাকে, এইটা মনে হয় আমার মনে এটা আমাদের একটা অন্তরায়, আমাদের এই যে এই এত নিচে নামার কারণ। সবাইকে ধন্যবাদ, আমার ভুল হলে ক্ষমা করবেন। মাইকটা বন্ধ করুন। সোহেল, তারপরে বাদল। হ্যাঁ, আজকের এই বাংলাদেশ গ্রাম থিয়েটারের 30 বছর উপলক্ষে আজকের এই বিষয়ে সেমিনারের সম্মানিত সভাপতি এবং যিনি আজকের এই মূল প্রবন্ধ লিখেছেন ডক্টর লুৎফর রহমান, ওনাকে ধন্যবাদ জানাই। আসলে আমার নাম আসমত সালেহ সোহেল, আমি বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের সমন্বয়কারী। তো আমি মনে করি যে এই যে মূল এই প্রবন্ধটা খুবই প্রাসঙ্গিক এবং সেখানে অনেক বক্তব্য আছে, যেটি আমরা যদি সঠিকভাবে পর্যালোচনা করি তাহলে আগামী দিনে গ্রাম থিয়েটারকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব তার কিছু আমরা ক্ষেত্র খুঁজে পাবো। কারণ এখানে অনেক কথাই আছে যে আমি যখন প্রথম 90 সালে আমরা গ্রাম থিয়েটারের সদস্য হই, আমার দল মনু থিয়েটার, তখন কিন্তু সিলেট বিভাগে আমি যখন দেখছি গ্রাম থিয়েটারের একটা বিশাল অবস্থান ছিল এবং সিলেট বিভাগের নাটকের যারা নেতৃত্ব দিত সবাই কিন্তু গ্রাম থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিল এবং অনেকের আগ্রহ ছিল যে আমরা গ্রাম থিয়েটারের সদস্য হতে চাই। এবং তখন আমি মনে দেখেছি যে গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়েও গ্রাম থিয়েটারের সদস্য হওয়ার ব্যাপারে এই অঞ্চলের একটা আগ্রহী ছিল। কিন্তু মাঝখানে আমার কাছে মনে হয়েছে গ্রাম থিয়েটারের অ্যাক্টিভিটিস অনেকদিন প্রায় নির্জীব ছিল, দুর্বল হয়ে পড়েছিল এবং গত সম্মেলনের মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে গ্রাম থিয়েটার আবার নতুন করে জেগে ওঠার একটা স্বপ্ন তৈরি হচ্ছে। এবং আমি মনে করি এই যে নতুন যাত্রা শুরু হয়েছে মধ্যখানে এই গ্যাপের পর থেকে, এই যাত্রাকে যদি আমরা সঠিকভাবে সেটাকে যদি আমরা ধারণ করতে পারি এবং সেটাকে যদি আমরা লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করি আমাদের গ্রাম থিয়েটারের যে স্বপ্ন, সেই স্বপ্নের আমরা দান পাতে বুঝতে পারবো। এবং আমি মনে করি এখানে সবাই বলেছেন না, আমাদের নাটকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক কারণ। এবং আজকে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা, মানুষের জীবনযাত্রার মান যে জায়গায় গেছে, আজকে নাট্যকর্মীরা আগে যেখানে নিজের খেয়ে যেভাবে কাজ করতো, এখন আসলে জীবনযাত্রার মান যেভাবে বেড়ে গেছে তার পক্ষে আসলে সেইভাবে আর নাটকে কাজ করা সম্ভব হচ্ছে না। জীবিকার কারণে তাকে অন্য জায়গায় তাকে শিফট করতে হয়, যে কারণে নাটকে তার বেশি সময় দেওয়া সম্ভব হয় না। আমি মনে করি নাটককে টিকে রাখতে হলে এবং গ্রাম থিয়েটারকে টিকে রাখতে গেলে আমাদেরকে যারা গ্রাম থিয়েটার সংগঠন আছে তাদেরকে যদি আমরা